এই সুন্দর আইনজীবী অত্যন্ত সক্ষম, কিন্তু সে সব সময় তার বুদ্ধিমত্তা লুকিয়ে রাখে আর কখনো নিজেকে জাহির করেন না। দক্ষিণ কোরিয়ার সিওচোরং একটি ল্যান্ডমার্ক, যেখানে আদালত, প্রসিকিউটর অফিস আর আইন সংস্থাগুলি ভিড় করে। আইনজীবী হেং একটি অদ্ভুত অস্তিত্ব। সে 9 বছর ধরে একটি আইন সংস্থায় মাসিক বেতনের আইনজীবী হিসেবে কাজ করে। আইন পেশায়, যেখানে লোকেরা লাভের জন্য ছোটাছুটি করে, সক্ষম ব্যক্তিরা প্রায়শই চাকরি পরিবর্তন করে, বেশিরভাগই 5 বছরের বেশি সময় ধরে কাজ করে না, আর তারপর হয় নিজেদের আইন সংস্থা খোলেন অথবা ফার্মের অংশীদার আইনজীবী হন। কিন্তু হেং কখনো এমন চিন্তা করেনি। সে প্রতিদিন সকাল 9টায় আইন সংস্থায় পৌঁছায়, তার জ্যাকেট খুলে ফেলে, টেবিলের নিচে রাখা চপ্পল পরে, একটি ভিটামিন গ্রহণ করে আর তার কালো ফ্রেমের চশমা পরে। 9 বছরের অভিজ্ঞতার পর হেংয়ের প্রথম শ্রেণীর আইনি দক্ষতা রয়েছে, কিন্তু সে এখনও একটি নির্দিষ্ট মাসিক বেতন নিয়ে সন্তুষ্ট। তার কখনো কোনো বড় উচ্চাকাঙ্ক্ষা ছিল না, আর সে কখনো পরবর্তী স্তরে যেতে চায়নি। এমনকি মাঝে মাঝে পরাজয় হলেও সে শান্ত থাকে আর তাতে কিছু মনে করে না। সে নিজেকে একজন সাধারণ কর্মী হিসেবে দেখে, যদিও তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ থাকতে পারত। একই আইন সংস্থার ভবনের বিভিন্ন তলায় আরও অনেক আইনজীবী আছে। হেং তাদের মধ্যে 4 জনের বন্ধু। তার বন্ধুদের মতো তারাও মাসিক বেতনের আইনজীবী। প্রতিদিন কাজ শেষে বা ছুটির সময় 5 জন কাছাকাছি রেস্তোরাঁ বা ক্যাফেতে দলবদ্ধভাবে খাবার খায়, একটি ডিনার পার্টি 5 গঠন করে। তারা একে অপরের সাথে কাজের বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে আর অভিযোগ করে। সম্প্রতি রেস্তোরাঁর খাবারের দাম বেড়েছে, আর আইন সংস্থা থেকে প্রাপ্ত খাবারের ভাতা প্রায় অপর্যাপ্ত। খাবার খাওয়ার পর 5 জন বিভিন্ন পানীয় পান করে, একে অপরের সাথে হাসাহাসি করে আর আড্ডা দেয়। তাদের সবার মনে একটি সাধারণ চিন্তা থাকে, তাড়াতাড়ি কাজ শেষ করা। এই দিন হেং এলোমেলোভাবে আইন সংস্থার স্তূপ করা ফাইল থেকে একটি ফাইল বের করে। এই মামলায় বিবাদী একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আর একজন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট। বিবাদীর বিরুদ্ধে একজন গ্রাহক মামলা করেছে। গ্রাহকের দাবি, তিনি বিবাদীর কাছে ব্যবসা পরিচালনা করার সময় ফি কমানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিবাদী তাকে বিনা কারণে মারধর করে। প্রথম বিচারে বিবাদী মারধরের কথা স্বীকার করে আর আঘাতের জন্য দোষী সাব্যস্ত হন, কিন্তু এবার বিবাদী হেংকে জানান যে তিনি গ্রাহককে মারধর করেনি। সে প্রথম বিচারে স্বীকার করেছিল কারণ তিনি বিষয়টি বাড়াতে চায়নি আর তার কাজকে প্রভাবিত করতে চায়নি, কিন্তু পরে তিনি তার মন পরিবর্তন করে আর ঘটনার সত্যতা প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি নির্দোষভাবে দোষী সাব্যস্ত হতে চান না। একজন দৃষ্টি প্রতিবন্ধী ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রতিটি গ্রাহক তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কিভাবে তার জীবিকা নষ্ট করার মতো এমন বোকামি করতে পারেন? মিস পার্কের কথা শুনে হেং অত্যন্ত শান্ত থাকে। সে অন্ধভাবে বিশ্বাস করে না বা তার কথায় কোনো ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে না। সে কেবল শান্তভাবে বলেন যে সে প্রাসঙ্গিক প্রমাণ আর নথিগুলি দেখার পর তার সাথে যোগাযোগ করবে। এটি হেংয়ের 9 বছরের আইনজীবী জীবনের অভিজ্ঞতা। সে অসংখ্য মিথ্যাবাদী মক্কেল দেখেছে এবং তিনি আর আবেগপ্রবণ নন। তিনি আইনজীবীর কাজকে একজন সাধারণ অফিস কর্মীর কাজ হিসেবে দেখে। তিনি জানেন যে বাস্তব জগতও কোনো টিভি নাটক নয়, এবং তিনি কখনো তার আদর্শ বা আবেগ নিয়ে কথা বলেন না। নথিগুলি পরীক্ষা করার সময় ঝৌ হেং দেখতে পান যে বাদী একটি ভয়েস মেসেজ প্রমাণ হিসেবে জমা দিয়েছে। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছে যে মিস পার্ক গ্রাহকের উপর রাগ করেছে। নথিতে বাদীর শরীরের আঘাতের ছবিও এই দাবিকে সমর্থন করে বলে মনে হয়। মিস পার্কের সম্পূর্ণ বিপরীত কথা যাচাই করার জন্য হেং অনিচ্ছায় তার অফিস থেকে উঠে দাঁড়ান। মনে হচ্ছে তাকে ঘটনাস্থলে যেতে হবে। আইন সংস্থা ছেড়ে ঝৌ হেং বাস স্টপে আসে। বাস থেকে নামার পর তিনি হাই তুলতে তুলতে মিস পার্কের অ্যাপার্টমেন্টে পৌঁছান। সতর্ক আর সন্দেহজনক দৃষ্টিতে ঝৌ দেখতে পান যে মিস পার্কের অ্যাপার্টমেন্টটি নতুন করে সাজানো হয়েছে, আর এর অভ্যন্তরীণ কাঠামো ঘটনার আগের থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও ব্যস্ত মিস পার্ক অত্যন্ত দক্ষতার সাথে ঝৌয়ের সামনে জল নিয়ে আসে। এই ক্ষুদ্র বিবরণগুলি ঝৌ দ্বারা সঠিকভাবে লক্ষ্য করা হয়। রেকর্ডিং আর ছবি সম্পর্কে মিস পার্ক ব্যাখ্যা করে যে গ্রাহক নিজেই জিনিসপত্র ভেঙেছেন, অদ্ভুত কথা বলেছেন আর এমনকি নিজেকে মারধর করেছে। তিনি এই মিথ্যা নাটকটি নিজেই মঞ্চস্থ করেছে। এমনকি তথাকথিত ফি কমানোর আলোচনাও মিস পার্কের মতে ঘটেনি। ঝৌ দ্রুত কিছু ভুল বুঝতে পারে। যদি তাদের মধ্যে কোনো বিরোধ না থাকতো, তাহলে গ্রাহক কেন বিনা কারণে মিস পার্কের অ্যাপার্টমেন্টে এসে এমন প্রতারণামূলক নাটক মঞ্চস্থ করবেন? ঝৌ সিদ্ধান্ত নেন যে মিস পার্কও কিছু লুকাচ্ছে। আইন সংস্থায় ফিরে এসে ঝৌ হেং প্রতিটি নথি সাবধানে পরীক্ষা করেন। মিস পার্কের আজকের বর্ণনা যাচাই করার চেষ্টা করে। অবশেষে কঠোর যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে তিনি সত্যটি খুঁজে বের করে। পরের বার যখন তারা দেখা করে, হেং তার অনুমান মিস পার্ককে জানান। তিনি দেখতে পান যে গ্রাহকের নিবন্ধিত ঠিকানা আর মিস পার্কের পারিবারিক নিবন্ধনের ঠিকানা একই। অন্য কথায়, তারা কেবল একজন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট আর গ্রাহকের সাধারণ সম্পর্ক নয়, বরং তারা একসাথে বসবাসকারী সমকামী প্রেমিক।
প্রেমিক। প্রকাশিত হওয়ার পর মিস পার্ক হেংয়ের অনুমান স্বীকার করে তিনি এবং গ্রাহক ছিলেন প্রাক্তন প্রেমিক যারা ইতিমধ্যেই বিচ্ছেদ করেছে। ভুল বোঝাবুঝি এড়াতে লোকটি স্বেচ্ছায় সমস্ত লুকানো তথ্য প্রকাশ করে। তার মতে বিচ্ছেদের পর তিনি তার প্রাক্তন প্রেমিকাকে ডেটিংয়ের সময় ধার দেওয়া টাকা ফেরত দিতে বলে প্রাক্তন প্রেমিকা রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। তিনি প্রথম বিচারে মিথ্যা বলেছিলেন কারণ তিনি তাদের সমকামী সম্পর্ক প্রকাশ করতে চাননি, তিনি তার প্রাক্তন প্রেমিকার গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিল। হেং দ্রুত ত্রুটিটি খুঁজে পান। যদি তাই হয় তাহলে মিস পার্ক কেন তার মন পরিবর্তন করে আপিল করার সিদ্ধান্ত নিলেন? মিস পার্ক নীরব থাকে কিন্তু হেং তার হয়ে বাকি সত্যটি বলে, কারণ মিস পার্ক তার ট্যাক্স অ্যাকাউন্ট্যান্টের লাইসেন্স রক্ষা করতে চেয়েছিলেন। প্রথম বিচারের পর তার লাইসেন্স বাতিল হয়ে যেত। মিস পার্ক বিবেচনা করে দেখেন যে তার প্রাক্তন প্রেমিকাকে রক্ষা করার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করা লাভজনক নয়। আদালতে মিস পার্কের প্রতিরক্ষা আইনজীবী হিসেবে ঝৌবাদীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে, কিন্তু তিনি তাদের প্রাক্তন প্রেমিক সম্পর্ক প্রকাশ করেননি। তিনি কেবল বলেন যে তারা দোনের সম্পর্কযুক্ত ভালো বন্ধু। মিস পার্কের বাড়িতে তার পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি প্রাসঙ্গিক প্রমাণ জমা দেন যা প্রমাণ করে যে বাদী ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করেছে আর মিথ্যা অভিযোগ করেছে। হেংয়ের জোরালো যুক্তির কারণে দ্বিতীয় বিচারে মিস পার্ক নির্দোষ প্রমাণিত হন। পরে তিনি ঝোকে ধন্যবাদ জানান, কিন্তু ঝৌ তখনও শীতল থাকে। যদিও তিনি মামলা জিতেছে, তিনি মিস পার্কের বর্ণনা পুরোপুরি বিশ্বাস করেনি। তার কাছে মক্কেলের পক্ষে যুক্তি দেওয়া কেবল একটি কাজ যা যুক্তি দিয়ে বিচার করতে হয়, যেখানে কোনো আবেগ জড়িত থাকে না। কাজের বাইরে ঝৌ অন্ধ ডেটেও যান। প্রতিবার যখন তিনি অন্ধ ডেটে যান তখন তিনি তার ডেট সঙ্গীর প্রতি গভীর আগ্রহ দেখান বলে মনে হয়, কিন্তু আসলে তিনি তাদের থেকে দূরে থাকে। তিনি মুখে তাদের সাথে দেখা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ঘুরে দাঁড়িয়ে মহিলার যোগাযোগের তথ্য মুছে ফেলে। সেই রাতে ডিনার পার্টি 5 অন্য একটি জায়গায় জড়ো হয় তাদের একজন বন্ধুকে বিদায় জানাতে, যিনি শীঘ্রই পদত্যাগ করবে। বন্ধুটি পদত্যাগ করার পর হেং অবিলম্বে তাকে ডিনার পার্টির চ্যাট গ্রুপ থেকে বেরিয়ে যেতে বলে। তিনি চলে যাওয়া কারো প্রতি কোনো আবেগ রাখে না। বন্ধুর পদত্যাগের পর সুন্দরী আইনজীবী জিঝি আইন সংস্থার ভবনে এই শূন্য পদের জন্য পরীক্ষা দিতে আসে। জিঝিয়ের 1 বছরেরও কম কাজের অভিজ্ঞতা আছে আর তিনি আইন পেশায় একজন নতুন। তিনি বাস্তব জগৎ সম্পর্কে আশাবাদী তার এই আবেগের কারণে। ভবনের একটি আইন সংস্থা তাকে নিযোগ দেয়। জিঝি বিশ্রাম নিতে তাড়াহুড়ো করে না আর আজই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার অপেক্ষায় থাকে। কাজের প্রথম দিনে জিঝি তার ডেস্কে একটি কাজের হস্তান্তর প্রতিবেদন খুঁজে পান। নিচে ডিনার পার্টির বন্ধুদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। তাদের মধ্যে একটি নাম ছিল ঝৌ। জিঝি যেন হেংকে চিনতেন, কিন্তু তিনি দেখতে পান যে ফার্মে ঝৌয়ের কোনো অফিস নেই। প্রতিনিধিও বলেন যে তিনি এই নামগুলি চেনে না। জিঝি কম্পিউটার থেকে ডিনার পার্টির বন্ধুদের যোগাযোগের তথ্য খুঁজে পান আর তাদের গ্রুপ চ্যাট খুঁজে পান। তিনি প্রতিটি ব্যক্তির প্রোফাইল এক এক করে স্ক্রোল করে ঝৌয়ের প্রোফাইল ছবি দেখে জিঝি হালকা হাসে। তার চোখের সামনে যেন কিছু ভিন্ন স্মৃতি ভেসে ওঠে। একদিনের কাজ শেষ করার পর জিঝি ডিনার পার্টির গ্রুপে ঝৌয়ের প্রোফাইল ছবি দেখে আর দীর্ঘশ্বাস ফেলেন যে পৃথিবী কত ছোট। প্রতিবেদনটি দেখে যে কঠিন মামলাগুলি ঝৌয়ের সাথে পরামর্শ করা হয়, জিঝি কিছুটা আবেগপ্রবণ হন। মনে হচ্ছে সেই ব্যক্তি একজন শক্তিশালী আইনজীবী হয়ে উঠেছে। সেই রাতে ডিনার পার্টি 5 একজন সদস্য চলে যাওয়ার পর আবার একত্রিত হয়। সবাই তাদের নতুন সদস্যের জন্য অপেক্ষা করছিল যে পদত্যাগ করা বন্ধুর স্থলাভিষিক্ত হবে। তারা কৌতূহলী ছিল যে সে কে। এই সময় জিঝি আসেন আর তার সামনে এই পরিচিত কিন্তু অপরিচিত মুখটি দেখে হেংয়ের চোখে চিন্তা করার সময় না পেয়ে আতঙ্ক আর অবাক হয়ে ওঠে। এখানে প্রথম পর্ব শেষ হয়। ভিডিওতে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট নতুন আরেকটি পর্বে দেখা হবে।